নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয়? ক্যাটায়ন, অ্যানায়ন, আয়ন নাকি নিস্তরিত পরমাণুতে? তো একটি পরমাণু যখন একটা ইলেকট্রন বর্জন করে তখন সেটা হচ্ছে একটা ক্যাটায়নে পরিণত হয়। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো যদি একটি ইলেকট্রন বর্জন করা হয় তাহলে পরমাণু একটি একক ধনাত্মক ক্যাটায়নে পরিণত হয়, আর যখন দুটি ইলেকট্রন বর্জন করা হয় তখন একটি দ্বিধনাত্মক হয়ে যায়। পরের প্রশ্ন, কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশিটি পরিমাপ করা হয়? তড়িৎ শক্তি, ক্ষমতা, প্রবাহ মাত্রা নাকি বিভব প্রভেদ? তো কিলোওয়াট ঘন্টার দ্বারা হচ্ছে তড়িৎ শক্তি পরিমাপ করা হয়। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি তড়িৎযোজী ও একটি সমযোজী যৌগের জোড় হলো কোনটি? তো অপশনগুলোর মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা হয়ে যাবে তড়িৎযোজী, আর পরে যেটা আছে সেটা সমযোজী। এখানে অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কারণ NaCl অর্থাৎ এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ সংকেত। তো সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ, আর MgO ম্যাগনেসিয়াম অক্সাইড এটা হচ্ছে সমযোজী যৌগের উদাহরণ। তো ধাতব বা অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময় ধাতব পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রনকে অধাতব পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে স্থানান্তর করে ধনাত্মক বা ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন সৃষ্টি করে তাকে বলা হয় আয়নিক বা তড়িৎযোজী বন্ধন। আর সমযোজী বন্ধন হলো এমন এক ধরনের রাসায়নিক বন্ধন যেখানে পরমাণু সমূহ তাদের নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের বা ভাগাভাগির মাধ্যমে আবদ্ধ থাকে। নেক্সট প্রশ্ন, ন্যানোমিটার সমান কত? তো 1 ন্যানোমিটার সমান কত মিটার হবে? তো অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে, তো ভালো করে মনে রাখবে। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। তো ন্যানোমিটার হচ্ছে মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একটি একক, যা হলো 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগের সমান, বা 1 মিলিমিটারের 1 মিলিয়ন ভাগের 1 ভাগ। নেক্সট প্রশ্ন, চাঁদে দুটি অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা কী হবে? স্বাভাবিকভাবেই শুনবেন, জোরে শুনবেন, আস্তে শুনবেন নাকি আদৌ শুনতে পাবেন না? তো চাঁদে দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে কোনো আওয়াজই শুনতে পাবেন না। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তো যেহেতু মহাকাশচারীদের মধ্যে শব্দ উৎপাদন এবং প্রচারের জন্য প্রয়োজনীয় কোনো মাধ্যম নেই, তাই তাদের মধ্যে সরাসরি শব্দ প্রচার সম্ভব নয়। অতএব মহাকাশচারীরা একে অপরের সাথে যোগাযোগ করার জন্য আমাদের সেলফোনে ব্যবহৃত প্রযুক্তির মতো কিছু প্রযুক্তি ব্যবহার করে থাকেন। নেক্সট প্রশ্ন, আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পরের লম্ব হলে আপতন কোণের মান কত হবে? তো এটা আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে বুঝে নিই। এটা একটা দর্পণ, আর এটা অভিলম্ব, আর এখানে এটা হচ্ছে আপতিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখানে কি বলা হয়েছে প্রশ্নে, যে কোণে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পরস্পরের লম্ব। তো এটা আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি এই দুটো পরস্পরের লম্ব, অর্থাৎ এই যে এই কোণটা এটার মান হচ্ছে 90 ডিগ্রি। আর আমরা একটা জিনিস জানি যে আপতন কোণ যেটা এটা, আর প্রতিফলন কোণ এটা, এই দুটো পরস্পরের সমান হয়। তো 90 ডিগ্রিকে যদি দুভাগে ভাগ করি তাহলে কত হবে? 45 ডিগ্রি, আর এই পাশেও 45 ডিগ্রি। তাহলে এখানে আপতন কোণটা হচ্ছে এটা আপতন কোণ। তো আপতন কোণের মান কত বেড়ে যাচ্ছে? 45। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পরস্পরের লম্ব হলে আপতন কোণের মান হয়ে যাবে 45 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে? অর্থাৎ এখানে বলা হয়েছে যে মোমবাতির দহনে কি ধরনের পরিবর্তন ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় আসে। তো মোমবাতির দহন এটা হচ্ছে এক প্রকারের
ভৌত এবং রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন ঘটে মোমবাতি দহনের সময়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত শব্দের কোন ধর্মের ওপর স্টেথোস্কোপ কাজ করে? প্রতিসরণ, প্রতিফলন, বিচ্ছুরণ নাকি তরঙ্গ ধর্ম? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, প্রতিফলন। তো স্টেথোস্কোপ হচ্ছে প্রতিফলনের উপরে কাজ করে। নেক্সট প্রশ্ন, নিচের কোন কেলাসে কেলাস জল থাকে না? সোডিয়াম ক্লোরাইড, ব্লু ভিট্রিয়ল, অ্যালাম নাকি কাপড় কাঁচা সোডাতে? তো অপশনগুলির মধ্যে ব্লু ভিট্রিয়ল, অ্যালাম এবং কাপড় কাঁচা সোডা এগুলো সবগুলোর মধ্যে কেলাস জল থাকে। একমাত্র সোডিয়াম ক্লোরাইডে যেটা লবণ আমরা খাই সেটাতে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডে কোনো কেলাস জল থাকে না। নেক্সট প্রশ্ন, জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এরকম প্রশ্ন অনেকবার পরীক্ষায় এসছে। তো কোনো জীবাশ্মের বয়স জানতে যে আইসোটোপটি ব্যবহার করা হয় সেটা হয়ে যাবে অপশান বি, C14। তো কার্বনের যে একটা আইসোটোপ আছে C14, এই আইসোটোপটি ব্যবহার করা হয় জীবাশ্মের বয়স জানতে। তো পৃথিবীর বয়স নির্ধারণে জীবাশ্মের তেজস্ক্রিয়তা নির্ণয়ে C14 মৌলটি ব্যবহৃত হয়। C14 একটি তেজস্ক্রিয় আইসোটোপ যা কার্বনের একটি প্রাকৃতিক উপাদান। একটি জীবন্ত প্রাণীর মধ্যে পাওয়া যায়, কিন্তু মৃত্যুর পরে এটি ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। C14 অর্ধ জীবন প্রায় 5730 বছর। নেক্সট প্রশ্ন, সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস কী? অর্থাৎ সূর্য থেকে যে আমরা শক্তি পাই, তো সেই শক্তির উৎস কী? নিউক্লিয় সংযোজন, বিভাজন, অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি নাকি উপরের কোনোটিই নয়? তো সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো সূর্যের কেন্দ্রে নিউক্লিয় ফিউশন, ইংলিশে বলা হয় নিউক্লিয় ফিউশন, সংযোজনকে বলা হয় ফিউশন। তো সূর্যের কেন্দ্রে নিউক্লিয় ফিউশন ঘটে, যা ছোট পরমাণুগুলিকে একত্রিত করে বড় তৈরি করার একটি প্রক্রিয়া। এই ক্ষেত্রে সূর্য প্রাথমিকভাবে হাইড্রোজেন পরমাণুকে গলিয়ে হিলিয়াম তৈরি করে এবং এই প্রক্রিয়াটি প্রচুর শক্তি উৎপন্ন করে। পরের প্রশ্ন, যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় যে যন্ত্রটিতে, সেটা হচ্ছে কোনটা? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, যান্ত্রিক সুবিধা সবসময় একের থেকে কম হয় তৃতীয় শ্রেণীর লিভারে। আর যান্ত্রিক সুবিধা এর সাথে সাথে তোমাদের বলে রাখি, যান্ত্রিক সুবিধা একের সমান হয় দ্বিতীয় শ্রেণীর লিভারে, আর যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি হয় প্রথম শ্রেণীর লিভারে। নেক্সট প্রশ্ন, বৃক্কের গঠনগত ও কার্যগত একক কোনটি? এটা তো অনেকবার পরীক্ষায় আসে। তো বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নেফ্রন। অপশান বি। নেক্সট প্রশ্ন, কোন গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলি হলো কোনগুলি? তো কোন গ্যাসে যে গ্যাসগুলি থাকে সেগুলো হচ্ছে হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড এবং মিথেন। তো হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড এবং মিথেন এই তিনটি গ্যাস হচ্ছে কোল গ্যাসের মধ্যে থাকে। নেক্সট প্রশ্ন, যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না সেগুলো কোনটি? অর্থাৎ কোন অপশনগুলোর মধ্যে কোন অক্ষরগুলিকে আমরা দর্পণের সামনে রাখলে কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, OMU। এটা যদি আয়নার পাশে রাখো তাহলে সেটার কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে যেরকম দেখা যাচ্ছে ঠিক সেরকমই আয়নাতেও দেখা যাবে। নেক্সট প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে, এটা এবারেও পরীক্ষায় আসতে পারে। ভালো করে মনে রাখবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার। 0.01 মিলিগ্রাম পার লিটার, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, স্কারভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিনের দ্বারা? এটা তো সোজা প্রশ্ন, অনেকবার পড়ানো হয়েছে। অ্যান্সার হবে ভিটামিন সি এর জন্য। তো ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণের মাধ্যমে স্কারভি প্রতিরোধ করা সম্ভব। নেক্সট, আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো? তো অপশনগুলোর মধ্যে কোনটির আইসোটোপ নেই কোনো? সোডিয়াম, ইউরেনিয়াম, কার্বন না ক্লোরিন? তো ক্লোরিন, কার্বন, ইউরেনিয়াম এগুলো সবগুলোরই হচ্ছে আইসোটোপ আছে, একমাত্র সোডিয়ামের কোনো আইসোটোপ নেই। নেক্সট প্রশ্ন,
কোষ চক্রের কোন দশায় ডিএনএর দ্বিতত্বকরণ ঘটে? জি, এটা ডবল হয়ে গেছে, এস নাকি এম? তো মনে রাখবে কোষ চক্রের এস দশাতে ইন্টারফেজের এস দশা, এটা ভালো করে মনে রাখবে, শুধু এস দশা না। তো কোষ চক্রের ইন্টারফেজের এস দশাতে ডিএনএর দ্বিত্বকরণ ঘটে। নেক্সট প্রশ্ন, 25 গ্রাম NaCl অর্থাৎ 25 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে 250 মিলিলিটার দ্রবণে। তো দ্রবণের শতকরা মাত্রা কত হবে? তো এখানে কি করতে হবে, দ্রবণের শতকরা মাত্রা বলছে। তো NaCl এটা লিখব উপরে 25/250 ইন্টু 100। তো এটা কাটাকুটি করলে কত দাঁড়াচ্ছে? 10%। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, 10% হয়ে যাবে দ্রবণের শতকরা মাত্রা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো গ্লোমেরুলাস থাকে হচ্ছে নেফ্রনের মধ্যে, অপশন বি। তো গ্লোমেরুলাস হলো ক্ষুদ্র রক্ত নালীগুলির একটি নেটওয়ার্ক যা কিডনির একটি নেফ্রনের শুরুতেই অবস্থিত থাকে। এটি প্রস্রাব গ্রহণের জন্য রক্তের ফিল্টারি প্রক্রিয়ার প্রথম ধাপটি সম্পাদন করে থাকে। নেক্সট প্রশ্ন, একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কীরূপ পরিবর্তন হবে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে, আসতে পারে তোমাদের। তো একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কী পরিবর্তন হবে? তো গতিশক্তির সূত্র আমরা কি জানি, হাফ mv²। এখানে হাফ আর এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুর বেগ। এখন যদি আমরা বস্তুর বেগ দ্বিগুণ করে দিই, এখানে যদি 2v এটা স্কোয়ার করে দিই, তাহলে কি হয়ে যাবে? 2 × 4। তো কি হয়ে যাবে? এটা 4 গুণ হয়ে যাবে গতিশক্তি। তো গতিশক্তি 4 গুণ হয়ে যাবে। তো অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। উপরের অনুমান অনুযায়ী সেই বস্তুর গতিশক্তি 4 গুণ হয়ে যাবে, কারণ বেগ দ্বিগুণ হলে গতিশক্তি হবে বেগের 2 গুণ। নেক্সট প্রশ্ন, ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? যকৃৎ, প্লীহা, হৃৎপিণ্ড নাকি পাকস্থলীতে? তো ইউরিয়া সংশ্লেষিত হয় হচ্ছে যকৃৎ বা লিভারে। তো লিভার হচ্ছে একমাত্র অঙ্গ যেখানে ইউরিয়া সংশ্লেষিত হয় এবং শেষ পর্যন্ত কিডনি দ্বারা নিঃসৃত হয়। পরের প্রশ্ন, গামা রশ্মি হচ্ছে একটি কী ধরনের রশ্মি? ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঋণাত্মক আধানযুক্ত স্রোত নাকি উপরের কোনোটিই নয়? তো গামা রশ্মি হচ্ছে, এর মধ্যে কোনো আধান থাকে না, ধনাত্মক বা ঋণাত্মক কোনো আধানই থাকে না, এটা এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো গামা রশ্মি বা গামা বিকিরণ এক প্রকার উচ্চ কম্পাঙ্কের খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত তড়িৎ চুম্বকীয় বিকিরণ। আর গামা রশ্মির যে সাইন, এটা মনে রাখবে, এটা হচ্ছে গামা রশ্মির সাইন। নেক্সট হচ্ছে, যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না সেটি হচ্ছে কোনটা? তো অপশনগুলির মধ্যে কোন মৌলটির নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না? এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সাধারণ হাইড্রোজেন যাকে আমরা বলি প্রোটিয়াম। তো হাইড্রোজেনের 3টি আইসোটোপ, প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। প্রোটিয়ামে কোনো নিউট্রন থাকে না, ডয়টেরিয়ামে থাকে 1টা নিউট্রন, আর ট্রিটিয়ামে থাকে 2টো নিউট্রন, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সবুজ বেঞ্চ বলতে কি বোঝায়? তো ভালো করে মনে রাখবে, সবুজ বেঞ্চ বলতে বোঝায় হচ্ছে যারা পরিবেশ সংক্রান্ত কেস নিয়ে বিচার করেন, অর্থাৎ যে জাজেরা পরিবেশ সংক্রান্ত কেস নিয়ে বিচার করেন তাদের বলা হয় সবুজ বেঞ্চ। তো একটি গ্রিন বেঞ্চ একটি বিচারক বেঞ্চ যা পরিবেশ সুরক্ষা এবং বন সংরক্ষণ সম্পর্কিত বিরোধগুলি শোনে এবং বিচার করে। গ্রিন বেঞ্চ শব্দটি 28 আগস্ট 1996 মাদ্রাজ ট্যানারিজ মামলায় সুপ্রিম কোর্ট দ্বারা তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, 1-2-3 চুক্তির নামকরণ হয়েছে কোথা থেকে? তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, এর মার্কিন আইনের নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে। তো এই চুক্তিটি 2005 সালে ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এটিকে 1-2-3 চুক্তি বলা হয় কারণ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি আইন 1954 ধারা 1-2-3 অধীনে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন,
দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেওয়া হয় সেটা হচ্ছে কোনটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আগেও পড়ানো হয়েছিল। তো দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে ক্রীড়া প্রশিক্ষকদের বা কোচদের। আর সর্বপ্রথম এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছিল তাদের নাম হচ্ছে, ভালো করে মনে রাখবে, 1985 সালে প্রথম ভারতে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছিল। আর যারা পেয়েছিলেন তারা হচ্ছে বালাচন্দ্র ভাস্কর ভাগবত, তিনি রেসলিংয়ের জন্য পেয়েছিলেন। এরপরে ওম প্রকাশ ভারদ্বাজ, ইনি বক্সিংয়ের জন্য পেয়েছেন। এরপরে ওম নামবিয়া, ইনি অ্যাথলেটিক্সের জন্য পেয়েছেন। নেক্সট প্রশ্ন, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? চেন্নাই, মুম্বাই, মোহালি নাকি কানপুরে? তো গ্রিন পার্ক স্টেডিয়ামটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মালিকার্জুন মনসুর 1992 সালে 82 বছর বয়সে মারা যান, তিনি কে ছিলেন? বেহালা বাদক, কণ্ঠসঙ্গীত শিল্পী, সেতার বাদক নাকি তবলা বাদক? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে, আর এবারও আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মালিকার্জুন মনসুর 1992 সালে মারা যান, তিনি ছিলেন হচ্ছে একজন কণ্ঠসঙ্গীত শিল্পী। নেক্সট প্রশ্ন, এ রাইটার্স পিপল, এটি কে লিখেছেন? এই বিখ্যাত বইটি কে লিখেছেন? বিক্রম শেঠ, ভিএস নাইপাল, ঝুম্পা লাহিড়ী নাকি অরুন্ধতী রায়? তো এ রাইটার্স পিপল এই বইটা লিখেছেন হচ্ছে ভিএস নাইপাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? বাঁশি, সানাই, তবলা, এই সেতারের সাথে? তো ওস্তাদ আলী খান ইনি হচ্ছে সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তো 1960-এর দশকে থেকে তিনি আন্তর্জাতিক স্তরে সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্র জগতে কাকে ট্র্যাজিক রাজা বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দিলীপ কুমারকে বলা হয় ট্র্যাজিক রাজা। পরের প্রশ্ন, কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, 1969 সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল। তো 1959 সালে 21শে মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধান পরিষদ অবলুপ্তির প্রস্তাব গৃহীত হয়। এই অনুসারে ভারতীয় সংসদে পশ্চিমবঙ্গ বিধান পরিষদ অবলুপ্তি আইন পাশ হয়। 1969 সালের 1 আগস্ট বিধান পরিষদ অবলুপ্ত হয়ে যায়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের অর্থ কমিশন গঠিত হয় কোন নম্বর অনুযায়ী, অর্থাৎ কোন ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানের অর্থ কমিশন গঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটার অ্যান্সার হয়ে যাবে 280 নম্বর সংবিধান অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়। তো অর্থ কমিশনগুলি হচ্ছে ভারতীয় সংবিধানের 280 ধারায় ভারতের রাষ্ট্রপতি দ্বারা গঠিত কমিশন। নেক্সট প্রশ্ন, রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের দলরূপে কে স্বীকৃতি দেওয়ার অধিকারী? অর্থাৎ কোনো রাজনৈতিক দলকে আঞ্চলিক অথবা জাতীয় দলরূপে কে স্বীকৃতি দেয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যান্সার হয়ে যাবে এটা অপশান বি, নির্বাচন কমিশন এটা স্বীকৃতি দেয়। যে কোনো রাজনৈতিক দল আঞ্চলিক বা জাতীয় দল হবে সেটা স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন। নেক্সট প্রশ্ন, ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় কত সালে? এটাও খুব ইম্পর্টেন্ট। তো ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছিল 2010 সালে। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল 18 অক্টোবর 2010 সালের এনজিটি আইনের অধীনে বহু শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা জড়িত যে কোনো পরিবেশগত বিরোধ পরিচালনার জন্য একটি বিশেষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? জলপাইগুড়ি, এটা হবে জলপাইগুড়ি, মালদা, কলকাতা নাকি বর্ধমান? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, কলকাতা। নেক্সট প্রশ্ন, কুচবিহার ট্রফি দেওয়া হয় কোন খেলায়? দাবা, ব্রিজ, ক্রিকেট নাকি ফুটবল? তো কোচবিহার ট্রফি দেওয়া হয় হচ্ছে ক্রিকেট খেলাতে, অপশান সি। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন,
তো বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয়? এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার অনেক পরীক্ষায় বারবার আসে প্রশ্নটা, তো এই সালটা ভালো করে মনে রাখবে। তো বিধবা বিবাহ আইন এটা পাশ হয়েছিল 1856 সালে। তো 1856 সালে 16 জুলাই এই আইন প্রণয়ন করা হয়। এই বিধবা বিবাহ আইন 1856 বাস্তবায়নের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, আর লর্ড ডালহৌসি এই আইনের খসড়া তৈরি করেছিলেন। এটা ভালো করে মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকে